সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রোড টু মস্কোয়। এখন বাজে রাত 1টা বেজে 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে আমরা যে স্কোয়ার প্যালেসের পেছনে রয়েছি, এখানে বলে প্যালেস এম্বাঙ্কমেন্ট, তার উপরে পাশেই নেভা নদীর উপরে যে ব্রিজটি রয়েছে সেটা ওপেন হবে। আমরা সেটা একটু দেখতে চাই। মধ্যরাতে এখানে সেন্ট পিটার্সবার্গে যে ব্রিজ ওপেনটা হয় সেটা দেখার জন্য কিন্তু দুপারে প্রচুর পর্যটক এসে ভিড় করেছেন। তারা দেখতে চান এই দর্শনীয় বিষয়টি, এবং এর পেছনে যে কারিগরি বিষয় রয়েছে সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে চলুন আপাতত দেখে নিই ব্রিজ ওপেনিংটা। হারমিটেজ মিউজিয়াম আর অ্যাডমিরালস্কায়া এম্বাঙ্কমেন্ট সংলগ্ন শহরের মূল ব্রিজটি প্রতি রাতে একবার করে তার দ্বার খুলে দেয়। বড় জাহাজ আর মালবাহী স্টিমারগুলোকে নেভা নদী আহ্বান করে শহরের মধ্যে, আর সেই সৌন্দর্য দেখার জন্য নদীর দুপাশে ভিড় করে হাজারো পর্যটক। একটা সময় আলো আর মিউজিকের খেলা শুরু হয়ে যায়, খুলতে শুরু করে নদীর দুয়ার। এ এক অনন্য উপস্থাপন লেনিনের শহর, দস্তয়েভস্কির শহর, পিটার দ্য গ্রেটের শহর, সেন্ট পিটার্সবার্গের। সে কথাই বলছিলেন এই শহরে ৩৪টি বছর পার করা সিলেটের মানুষ পার্থ সারথী সূত্রধর। নেভা নদীর ওপরে এই যে ব্রিজ ওপেনিং প্রতিদিন হয় এবং 1টা 10 মিনিটে হয়, কেন হয়, এর পেছনের কারণটা কি? আমরা একটু পার্থ সারথী সূত্রধরের কাছ থেকে জানতে চাই যে পেছনের কারণটা কি, যদি একটু বলেন। ইতিহাসটা আপনার কাছ থেকে যদি একটু জেনে নিতে চাই। হ্যাঁ, ইতিহাসটা এই যে কোনো এক সময় যেহেতু আমাদের এই শহরের পাশেই হচ্ছে ফিনিশ উপসাগর, তো ওই সাগর থেকে যখন বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সহ জাহাজ, খাবার দাবার নিয়ে জাহাজ আসতো, তো ওই জাহাজগুলি আসার পর এই ব্রিজগুলি খুব নিচু ছিল, তখন তারা পাস হতে পারতো না। কিন্তু যেহেতু পরে এই সিস্টেমটা হলো যে ব্রিজটা ওপেন হয়ে যায়, তখন জাহাজগুলি পাস হচ্ছে। এতে করে শহরের জন্য এটা ইকোনমিক্যালি খুব একটা হলো যে সস্তায় সব গুডস আসা পথ হয়ে গেল আর কি। সেটা ছিল তখন একটা ইকোনমিক্যাল কারণ, কিন্তু পরবর্তীতে এটা হয়ে গেল একটা ট্রেডিশন, যেটা অ্যাট্রাকশন বলা যেতে পারে। তো এই থেকে আর কি এটা শুরু, এবং এটা এখন দেখতেই পাচ্ছেন যে সবাই এটা কিভাবে এনজয় করতেছে আর কি। এর সহযাত্রী হয়েছি, তিনি প্রায় 3 যুগ এই শহরে কাটিয়ে ফেলেছেন। এই শহরটা তার একেবারে নখদনপূর্ণ, এবং শহরটির সব কিছুই তিনি খুব ভালো জানেন। আমরা তার কাছ থেকে আরও কিছু জেনে নেব। আমরা যখন আসছি 84-এ, তো সেই 85 হলো অক্টোবর রেভলিউশনের 45 ইয়ার্স। তখনকার এই মনুমেন্টটা তখন বানানো হলো অক্টোবর রেভলিউশনের 45 বছর পূর্ণ উপলক্ষে। আর এটা হচ্ছে আমাদের মেইন যে রোড আর কি এই শহরের, নেভস্কি প্রসপেক্ট বলে এটাকে। এই সেই রাস্তা যেটা জারের আমলে এটা ছিল সবচেয়ে যারা ধনী লোক ছিলেন বা তখনকার আমলে যারা বিজনেসম্যান ছিলেন সেই সময়কার, তাদের সব ঘর বাড়ি ছিল এখানে, প্রাসাদ সব। এই যে প্যালেসগুলি দেখা যাচ্ছে, যে সমস্ত বাড়ি, এগুলি সব হচ্ছে তখনকার সেই বড় বড় মিনিস্টার টিনিস্টার এদের বাড়ি আর। আমাদের এই শহরের নাম তো আগে ছিল লেনিনগ্রাদ। তো লেনিন তখন সবসময় ওই আন্ডারগ্রাউন্ডে ছিল আর কি, রেভলিউশনের আগ পর্যন্ত। এই বাড়িতে অমুক তারিখে অমুক লেনিন ছিলেন, ওইটাও একটা হিস্ট্রি হয়ে গেছে। পিটার্সবার্গ শহরের প্রাণকেন্দ্রে মস্কো রেল স্টেশন, সেখানেই শহরের 0 পয়েন্ট। সেই 0 পয়েন্ট ঘুরতে ঘুরতে ইতিহাসের ঝাঁপি খুলতে শুরু করলেন এই মানুষটি। কে বলবে তিনি ইতিহাস নয়, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। আলেকজান্ডার নেভস্কি ছিলেন একজন রাশিয়ার সম্রাট। তো তিনি সুইডেনের সাথে প্রায় রাশিয়ার যুদ্ধ বাঁধত। সেই যুদ্ধে তিনি জয়ী হয়ে রাশিয়ার সাম্রাজ্যকে একেবারে সম্পূর্ণভাবে ওই সুইডিশদের হাত থেকে নিয়ে নিলেন আর কি। যা সুইডেনরা অনেক জায়গা দখল করে রেখেছিল রাশিয়ার, সেটা উনি ফেরত নিয়ে আসলেন। সেই থেকে তার নামে এই নাম হলো নেভস্কি প্রসপেক্ট, নেভস্কি।
আমরা ফিরলাম শহরের গোড়াপত্তনকারী পিটার দ্য গ্রেটের সামনে। পড়াশোনা করেছিলেন নেদারল্যান্ডসে। ইতালিয়ান আর্কিটেক্টদের খুব পছন্দ করতেন তিনি, আর তাই তো নদী শাসন ও শহর গড়ার কাজ তাদের হাতে তুলে দিয়েছিলেন। সেই পিটার যেন আজও মধ্যরাত পেরিয়ে গেলেও নদীর বাতাসে ভর করে ঘুরে বেড়ান সারা শহর। দাঁড়িয়ে আছে এখন সেন্ট পিটার্সবার্গ শহরের যে সুপ্রিম কোর্ট সেই ভবনটির সামনে, এবং সেখানে কিন্তু ব্রোঞ্জ হর্সম্যান নামের একটা মূর্তি রয়েছে। এটা আসলে মূর্তিটা আসলে পিটার দ্য গ্রেট, রাশিয়ান যে যার সাম্রাজ্য তার অন্যতম প্রতিষ্ঠাতা যিনি, তার মূর্তি, এবং তার মৃত্যুর পরে তার বোন সম্রাজ্ঞী একাতারিনা গ্রেট এই মূর্তিটি নির্মাণ করেন, এবং সেটা স্মরণ করাচ্ছে যে তার সঙ্গে কিন্তু সুইডিশ যে সাম্রাজ্য তাদের বিবাদ লেগেই থাকতো, যুদ্ধ লেগেই থাকতো। সুইডেনের বিপক্ষে জয়ের পর কিন্তু তিনি যে জয়ের ঝান্ডা নিয়ে ফিরেছিলেন তাকেই কিন্তু প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে, এবং ঠিক ঘোড়াটির নিচে একটা সাপ রয়েছে যেটার ওপরে ঘোড়াটির পা রয়েছে। তার মানে সুইডেন সাম্রাজ্যকে বলা হচ্ছে সাপ, এবং রাশিয়া সেখানে জিতেছে, এরকম একটা প্রতীকী উপস্থাপন কিন্তু এখানে রয়েছে। এবং একটা মাত্র মার্বেলের ওপরে কিন্তু পুরো মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা কেটে বসানো হয়েছে। আসলে মনুমেন্টটা দেখার মতো বলতেই হয়। মনুমেন্টের পরিচয় দিতে দিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন, ছেড়ে যাবেন না। আপনারা দেখছেন রোড টু মস্কো। আমরা এই মুহূর্তে রয়েছি নেভা নদীর পাড়ে, যেটা সেন্ট পিটার্সবার্গ শহরের প্রাণ, যে নদীটি ঘিরে আসলে এটা তৈরি হয়েছে, এবং অসংখ্য ম্যানমেড ক্যানালও কিন্তু রয়েছে। এটা প্রাকৃতিক নদী, কিন্তু এর পাশাপাশি রয়েছে কিন্তু অনেকগুলো খাল। ইউরোপের সবচেয়ে বড় দুটো খাল কিন্তু এই শহরে রয়েছে। আমরা নদীর ওই প্রান্তে দেখতে পাচ্ছি যে অনেকগুলো খুব সুন্দর সুন্দর বিল্ডিং, যেগুলো এই মুহূর্তে হোয়াইট নাইট চলছে, এবং তার মধ্যেই কিন্তু জলজল করছে, পানিতে যেন ঝিলমিল করছে, ওপারের আলো রিফ্লেক্ট করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা যদি একটু পার্থসারথী সূত্রধরের কাছে একটু আরেকবার জানতে চাই যে ঠিক ওপারের ওই যে বিল্ডিংগুলো, এগুলোর পরিচিতি কি? আচ্ছা, ওই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ডিং, এগুলি হচ্ছে সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি। যেটা আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রিন কালার, সেটা হচ্ছে কেমিস্ট্রি ফ্যাকাল্টি, ফিজিক্স। এখানে হচ্ছে ওরিয়েন্টাল ফ্যাকাল্টি, যেখানে আছে বাংলা বিভাগ আছে, ইন্ডিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর বিভাগ রয়েছে। তারপরে রয়েছে মানে জার্নালিজম, সবই হচ্ছে এগুলি ইউনিভার্সিটির বেশ কয়েকটা ফ্যাকাল্টি আর কি। ওগুলি আগে ছিল কোনো এক সময় কোনো একটা রাশিয়ান যে কিংরা ছিল তাদের প্যালেস ছিল এগুলি। তো একটু যদি বলেন যে সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি, তো সেখানে ওরিয়েন্টালিজমের মধ্যে বাংলাও পড়ানো হয়। এটা কি বিদেশি স্টুডেন্টরা পড়ে? রাশিয়ানরা পড়ে, সব রাশিয়ান স্টুডেন্ট। ওখানে ছাত্র সংখ্যা 15-20 জনের মতো, এবং এটা সেই সোভিয়েত আমল থেকে চলে আসতেছে, এবং অনেকেই এটার আছে যারা অ্যালুমনি এই ইউনিভার্সিটির, তারা অলরেডি বিভিন্ন বাংলাদেশের, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কাজ করতেছে বাংলায়। এই ফাঁকে একটু জেনে নিই যে এই শহরে এখন কতজন বাংলাদেশি রয়েছেন? বাংলাদেশি 100 জনের মতো, প্লাস মাইনাস, আমি সঠিক সংখ্যা জানি না। অবশ্যই ইন্ডিয়ান বাঙালি টাঙ্গালি মিলিয়ে হয়তো প্রায় 200 জনের মতো হবে। ইতালির ভেনিস যারা দেখেছেন তাদের একবার হয়তো সেন্ট পিটার্সবার্গও দেখা উচিত, বিশেষত রাতের, কারণ সারা রাতে শহরের 342টি ব্রিজের 22টির দ্বার খুলে যায়। আমাদের সারা রাতের প্রস্তুতিও আছে, রাত্রি মাত্র ঘণ্টা 5-এর, কিন্তু গল্পের বিস্তৃতি যেন সেই সুদূর আলাস্কা পর্যন্ত, থামতেই চায় না। পার্থসারথী বলছিলেন কেন শহর জুড়ে এত ক্যাথেড্রাল। রাশিয়ান যে অর্থোডক্স চার্চ, রাশিয়ানরা অর্থোডক্স খ্রিস্টান, এবং তারা ধর্মবিশ্বাসী খুবই। তো বিশেষ করে সেই আমলে, জারের আমলে, যে কোনো শহরের গোড়াপত্তন হইতো যে কোনো একটা চার্চ দিয়ে শুরু হইতো, তারপরে শুরু হইতো বিভিন্ন ফোর্ট বা এইসব দিয়ে। তো এই যে ক্যাথেড্রালগুলি, যেমন মনে করেন সামনে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডমিরালচেস্কি, মানে এই শহরটা ছিল একটা পোর্ট সিটি, এবং তার মেইন হেডকোয়ার্টার ছিল নেভাল হেডকোয়ার্টার, সেটা হলো ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা অ্যাডমিরালচেস্কি। কাজান ক্যাথেড্রাল, যেটা আমরা এইমাত্র পার হয়ে আসলাম, ওইটা হচ্ছে রোমে এইরকমই একটা ক্যাথেড্রাল আছে, ওটার অনুকরণে বানানো, এবং ইটালিয়ান আর্কিটেক্ট যিনি যে এটা বানাইছে সেটা পিটার দ্য গ্রেট,
সে চাইছিল যেন আমাদের এই শহরে ওই ইটালির মতো কোনো একটা আর্কিটেকচার থাকে, যেটা এই শহরে মনে করিয়ে দেবে যেটা ইটালিয়ান আর্কিটেক্টের বানানো একটা শহর। তো এই কারণে সে ওই ক্যাথেড্রালটা বানায়। মাত্র দিন দুয়েক আগেই হয়ে গেছে স্কার্টেল সেলস। স্কুল পরীক্ষা শেষের এই অনুষ্ঠান এখন দারুণ জনপ্রিয়, বিশ্বময়। পর্যটকরাও আসেন দলে দলে। ছোট্ট একটা মেয়ে, সে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে যে কোনো একদিন সে একটা বড় স্বপ্নের তৈরি এসে তাকে নিয়ে যাবে, এরকম একটা স্বপ্ন ছিল। তো সেই স্বপ্ন সে দেখতো, কিন্তু জানতো না যে কোনোদিন এই স্বপ্নটা সফল হবে। তো একটা ছেলে, সে কোনো না কোনোভাবে, ছোট্ট ছেলে, সে জানতে পারছে যে ওই মেয়েটা এরকম একটা স্বপ্ন দেখতেছে। তো সে চেষ্টা করলো ওই মেয়েটাকে একটু খুশি করার জন্য। সে এরকম একটা লাল রঙের একটা এরকম রেড সেল একটা বোট বানালো, এবং ওই বোটটা সে একদিন রাতের বেলা বিশাল বড় বোট বানায় ওই মেয়েটা যখন বসে বসে স্বপ্ন দেখছিল তখন ওই নদীর পাশ দিয়ে ওই বোটটাকে চালু করলো। মেয়েটাতে দেখে সত্যি সত্যি ভাবলো যে হ্যাঁ আমার স্বপ্নই তো সফল হয়ে গেল। মানে এটা হলো এটা একটা সিম্বলিক যে একটা, যখন তোমার একটা স্বপ্ন ফুলফিল হয়, তোমার যে একটা আনন্দ, তোমার যে একটা অনুভূতি, তো এইটার উপর ভিত্তি করে এই যে যখন স্কুলে শেষ করে এখানকার ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটা করা হয়। এটা একটা এদের জন্য একটা ফেস্টিভ্যাল, এবং এটা ওদের জীবনের প্রথম অনুষ্ঠান না। তো ওইটার জন্য 10,000 ছাত্রছাত্রী আমাদের শহর থেকে প্রতি বছর পাস করতেছে। তাদের জন্য এই অনুষ্ঠান স্পেশালি, এবং তাদের জন্য বিভিন্ন স্পেশাল টিকিট থাকে, তারাই ভিতরে ঢুকে। এবং এই যে ফায়ার ওয়ার্কস হয়, তারপর বিভিন্ন ধরনের আরও কালচারাল অনুষ্ঠান আছে ওদের। এবছর 2 জুলাই পর্যন্ত থাকবে হোয়াইট নাইট। ফিনল্যান্ড, নরওয়ে এবং পিটার্সবার্গ অঞ্চলে প্রকৃতির এক অনন্য খেলা সাদা রাত। দিন আর রাতের পার্থক্য মেলানো কঠিন। যে কোনো নর্দার্ন টেরিটরিতে হয় ওয়ার্ল্ডে, যেমন নরওয়েতে হয়, আমাদের এখানেও এটা মাসখানেক থাকে সবসময় সামারে। খুবই এনজয়েবল জিনিস, যেটা আমাদের দেশ থেকে অনেকে আসলে প্রথমে বিশ্বাসই করতে পারে না যে এখন রাত। বিদেশিরা অনেকে আসে এই কারণে, কারণ অনেক সিটি, যেমন লন্ডনে কিন্তু হোয়াইট নাইট নাই, তারপর সুইডেনও নেই, কিন্তু নরওয়েতে আছে। ঘুরছি শহর, এবার নদী পার হলাম। উত্তর আকাশের কোণে উকি দিচ্ছে বিশাল চাঁদ, যেন বলছে আমার এই রূপ দেখতে হলে তোমাকে লেলিনের শহরে আসতেই হবে, আসতে হবে পিটার দ্য গ্রেটের শহরে। রাতের পিটারবার্গ দেখতে দেখতে ভোর হয়ে এলো। উত্তর আকাশে চাঁদটা ডুবে যাচ্ছে, এবং আমরা চলে এসেছি একেবারে পল অ্যান্ড পিটার ফোর্ট অ্যান্ড ক্যাথেড্রাল, তার সামনে চলে এসেছি। এইটা শহরের পত্তন যখন হয়েছিল তখন প্রথম স্থাপনা ছিল এটি, এবং পিটার দ্য গ্রেট তার যে গ্রেভিয়ার্ড সেটাও রয়েছে এর মধ্যে। এরকম একটি জায়গা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, শেষ করছি আজকের মতো রোড টু মস্কো। ধন্যবাদ সবাইকে।